ওহো, অনেকটা দেরি হয়ে গেল। আহ, রাতও হয়ে গেছে। আমি এখন কোথায় যাই? নতুন জায়গা, কিছু চিনি না। আত্মীয়র বাড়ি যে কবে এসেছি, কি যে বিপদ। এখানে তো কোনো গরুর গাড়িও দেখছি না। ওহ ওহ, কি জানি কত করে বললাম গিন্নিকে এই একটু দাঁড়িয়ে যাও আমার জন্য। তার আত্মীয়র বাড়ি যে কবে এসেছি সে তো সব ভুলেই গেছি। এখন কোন দিকে যে যেতে হবে। ভাই, ও ও ভাই, দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো ভাই, আমি যাব। কোথায় যাবেন দাদা? যাব তো অনেক দূরে ভাই, কিন্তু এখন তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি যাব পটাশপুরে। আরে, সেটা তো অনেক দূরে। আমি তো অত দূর যাবনি। আমি আপনাকে বাস স্ট্যান্ড অব্দি নিয়ে যেতে পারি, আর সেখান থেকে বাস ধরিয়ে আপনাকে পটাশপুর যেতে হবে। তবে এত রাতে বাস পাবেন বলে তো মনে হয় না। আহ, আহ, কি বলি বলো তো। যাই হোক, তাহলে সেখানেই চলো। আর কি কি করা যাবে আর। আবার ঝড় বৃষ্টি? বাহ, ভালোই হলো। আজকে মনে হয় ঘুমটা হবে ভালো। আজ তো আবার ওদের আসার কথা এখানে, এখনো তো কেউ এলো না। কি ব্যাপার? আরে মানিক জোর যে, তোমাদের কথাই ভাবছিলাম। তার একজন কোথায়? আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপর চলে এলাম। আমি ভেবেছি যে ও বুঝি এখানে চলে এসেছি, কিন্তু এখন তো দেখছি না তো, ও তো আসেনি। আমি তো তোমাদের কথাই ভাবছিলাম হে। কিন্তু বিভূতি না থাকলে। ওই তো বিভূতি। আরে এসো এসো, তোমার কথাই হচ্ছিল। আমরা তো ভাবলুম তুমি আজকে বোধহয় আর আসলে না। না না, তা কি হয় নাকি? আসলে অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিল, আর বাস স্ট্যান্ডে এসে দেখলাম যে কিশোরী ওখানে নেই। বাইরে তো বেশ ভালোই বৃষ্টি পড়ছে হে, বেশ ঠান্ডাও পড়েছে। এসো, ঘরে বসো। এই ওয়েদারে একটা ভালো ভূতের গল্প হলে কেমন হয় ঠাকুরমশাই? মানে যে গল্পে আপনার থেকে অপশক্তির ক্ষমতা বেশি, এমন গল্প বলুন দেখি। আরে না 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 ঠাকুরমশাই, গল্প নয়, মানে আপনার সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা বলুন। কিশোরী ওরকম বলে একটু, আপনি বলুন না একটা ঘটনা যেখানে অপশক্তির কাছেই আপনি ক্ষণিকের জন্য হলেও মানে মাথা নত করতে হয়েছিল। তোমাদের একটা কথা বলি, তোমরা সকলে মাথায় রেখো, শুভ শক্তি থেকে অশুভ শক্তি কখনোই ভালো হতে পারে না, আর ক্ষমতা বেশিও হতে পারে না। তবুও যদি শুভ শক্তি দুর্বল হয়ে পড়ে, সেটা ক্ষণিকের জন্য। তোমাদের এই কথা বলাতে আমার একটা ঘটনা মাথায় আসছে। হ্যাঁ, ঘটনাটা বোঝানোর জন্য তোমাদেরকে একটু আগে থেকে বলতে হবে। তখন সবে আমি তন্ত্রবিদ্যা নিয়ে চর্চা শুরু করেছি। আমি শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াই, বিভিন্ন সাধুদের সঙ্গে মিশে সাধু সঙ্গ লাভ করি। ঘুরতে ঘুরতে আমি সেদিন একটা গ্রামে এসে পৌঁছাই। গ্রামের গাছতলায় বসেছিলাম, এমন সময় কয়েকজন লোক বলা বলি করছিল। কি করবেন বাবু? শহরে পাঠাবার ব্যবস্থা করবেন? শহর থেকে তো ডাক্তার দেখিয়ে নিলাম, কিন্তু ডাক্তারবাবুরা যে বলছে ওর কোনো ব্যারাম নেই, কিন্তু দিনরাত এরকম বমি করলে আমার ছেলেটাকে কি করে বাঁচাবো বলো তো? আমার কৌতূহল হলো, আমি ওদের সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, নমস্কার, কি হয়েছে বলুন তো? আমাকে কি বলা যাবে? নমস্কার নমস্কার,
আপনাকে তো ঠিক চিনলাম না। আমি হলাম সাধু মানুষ, ঘুরে ঘুরে দিন কাটাই আর সাধু সঙ্গ লাভ করি। নমস্কার নমস্কার, আপনাকে অনেক নমস্কার। আসলে আমার বাড়িতে একটা বিপদ হয়েছে। আমার ছেলেটা 1 সপ্তাহ হলো দিন রাত শুধু বমি করছে। ডাক্তার, কবিরাজ, তন্ত্র সব কিছু চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার ছেলেটা। এই বিপদের দিনে আপনি যদি আমাদের বাড়িতে একটু যান, খুব ভালো হয়। আসলে আমি এখানেই থাকবো বলে ঠিক করেছিলাম। আপনি যার কথা বলছেন, একবার চলুন যাই, দেখে আসি কি হয়েছে। আমরা 3 জনেই নন্দগোপাল বাবুর বাড়িতে চলে আসি। নন্দগোপাল বাবুর বাড়িতে প্রবেশ করে বুঝতে পারি তিনি বেশ প্রভাবশালী আর প্রতিপত্তি সম্পন্ন লোক। আমি যাওয়ার সাথে সাথেই উনি হুকুম করলেন, আপনি এখানে বসুন। পাঁচু, এই তাড়াতাড়ি জল নিয়ে আয়, তাড়াতাড়ি কিছু জল খাবারের ব্যবস্থা কর। আপনাকে এত ব্যস্ত হতে হবে না, কোনো অসুবিধে নেই, আমি এখানে বসছি। হ্যাঁ, এবার বলুন তো কি হয়েছে ব্যাপারটা। আমার ছেলের বিয়ে হয়েছে এই কয়েক মাস হলো। তার আমার বৌমার মানে তার স্ত্রীর এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে যাবার কথা ছিল। সেই রাতে সে আত্মীয়র বাড়িতে পৌঁছায়নি। দিনের বেলা রাস্তার ধারে ওকে পড়ে থাকতে দেখে গ্রামের কিছু জন। তারপর থেকেই ছেলেটা যেন কেমন হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন বমি করছে, কিছু খেতে পারছে না। জানি না ওর সাথে ওই রাত্রেবেলা ঠিক কি হয়েছিল। সেই রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। রাস্তার ধারে একটা ভাঙাচোরা হোটেলের সামনে পড়ে থাকতে দেখে গ্রামের কিছু পথযাত্রী লোক। গ্রামের লোকেদের মুখ থেকে যতটা শুনেছি, ওই জায়গাটা নাকি ভালো নয়। আমি কি আপনার ছেলের সাথে একবার দেখা করতে পারি? একদম একদম, অবশ্যই, চলুন চলুন। নন্দগোপাল বাবুর সাথে একটা ঘরে গিয়ে দেখলাম একটা ছেলে বিছানায় শুয়ে আছে। গোটা শরীরে তার ক্লান্তির ছাপ, শুধু যেন হাড়ের উপর চামড়া জড়ানো, খুব রোগা হয়ে গেছে। চোখের তলায় কালো দাগ পড়ে গেছে। পাশে বসে এক মহিলা জল খাওয়ানোর চেষ্টা করে চলেছে। আপনি কিছু বুঝতে পারছেন ঠাকুর মশাই? কিছুটা তো বুঝতে পারছি, কিন্তু কিছুটা আবার বুঝতে পারছিও না। আমাকে একটু সময় দিন। আজ রাতে আপনি আমাদের বাড়িতে আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। আপনার সমস্ত রকম আহারে কোনো আপত্তি নেই তো? না না, আমি সব খাদ্যই গ্রহণ করি। আমি চিন্তিত মনে শুয়েছিলাম। কি হয়েছে সেই রাতে সেটা নিয়ে ভাবছিলাম। ঘুমের মধ্যে আমি যেন স্বপ্নের দেশে চলে যাই। আমি দেখি একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওহো, কি বিপদ রে বাবা! কোনো গাড়ি তো দেখতে পাচ্ছি না। একটু হেঁটে যাই। ওই দূরে একটা আলো জ্বলছে মনে হচ্ছে। কেউ আছে নাকি? যাই একবার। রাস্তার ধারে একটা হোটেল থেকে আলো ঠিকরে বের হচ্ছে। নবীন সেই হোটেলের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছিল। হোটেলের বাইরে বসেছিল একটা লোক। আসুন আসুন, কি চাই? বসুন এখানে।
আমি আসলে পটাশপুরে যাব, যদি একটু বলে দেন যে কিভাবে যাব। আসলে আমি নতুন তো, এখানে কিছুই বুঝতে পারছি না। বাস তো নেই, অতটা রাস্তা বৃষ্টিতে যেতে যাবেন কেন? আমাদের এখানে ঝেঁকি যান, আজকের রাতটা ভালো খাবার দাবার পেয়ে যাবেন, এখানে খেয়ে নিন। খিদেও তো পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই করুন। হরি, এই হরি, ওকে একটু খেতে দে। আপনাদের হোটেলের খাবার অনেকটাই সুস্বাদু, বুঝলেন? দারুণ হয়েছে কিন্তু। তারপরে আমি স্বপ্নের মধ্যেই দেখি নবীন কিছু একটা দেখে ভয় পায় আর দৌড়ে বেরিয়ে আসার চেষ্টা করে। হোটেল থেকে বেরিয়ে রাস্তায় এসেই মাথা ঘুরে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেই হোটেলের উপর একটা জোরে বজ্রপাত হয়। আমি চমকে ঘুম থেকে উঠে পড়ি। আমি কি দেখলাম বুঝতেই পারলাম না। বুঝলেন নন্দগোপাল বাবু, আমাকে একবার ওইখানে যেতেই হবে, না গেলে আমি ভালো করে কিছুই বুঝতে পারবো না। হ্যাঁ নিশ্চয়ই, আমি গরুর গাড়ির ব্যবস্থা করে দেব। রাতের বেলা আমি সেই পটাশপুর গ্রামে পৌঁছাই এবং সেইখানে এক যজমানের বাড়িতে উঠি। বুঝতে পারিনি ওই গ্রামে একজন চেনা পরিচিতও পেয়ে যাব। আরে ঠাকুর মশাই, আসুন আসুন, নমস্কার। কি ব্যাপার এই গ্রামে? আমি ওনাকে সব কথা খুলে বলি। আমি রাতের বেলা ওনাদের বাড়িতে যখন বসেছিলাম, উনি তখন বললেন ওই হোটেলটা অভিশপ্ত হোটেল, বাইরে আমরা কাউকে না কাউকে ঝড় বৃষ্টির রাতে এরকম মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি, কিন্তু এই বাড়ি হলো এই ব্যতিক্রম। কি হয়েছিল যদি একটু বলতে পারেন? আর তেমন একটা কিছু জানি না, আর নিত্যদিনের মতনই হোটেলটা ছিল, কিন্তু এক ঝড় বৃষ্টির রাতে কোনো কারণ নেই ওই হোটেলের ওপর বজ্রপাত পড়ল, ব্যাস তারপর থেকে এরকম অবস্থা। হোটেলের ভেতর যারা ছিল সকলেই মারা যায়। আমাকে তো তাহলে একবার ওখানে নিয়ে যেতে হবে, ওখানে না গেলে তো আমি কিছুই বুঝতে পারবো না। সেই দিন রাতেই আমি ঠিক করি সেই হোটেলে যাব। সন্ধে থেকেই হালকা করে বৃষ্টি শুরু হয়। আমি যখন ওই বাড়ি থেকে বের হই তখনও বেশ ভালো জোরেই বৃষ্টি পড়ছে। ভালোই হয়েছে, ঝড় বৃষ্টির রাতেই কিছু একটা ঘটে ওই হোটেলে, কিন্তু কি ঘটে সেটা বড় মাপের একটা রহস্য। আমি হোটেলের সামনে যখন পৌঁছাই তখন অনেক রাত। হোটেলের ভেতরে মৃদু একটা আলো জ্বলছে। এটাই মোক্ষম সময়, আমি যাই ভেতরে প্রবেশ করি। আমি ভেতরে পা রাখা মাত্রই বুঝতে পারি হোটেলের ভেতরে যে দুটো ব্যক্তি দাঁড়িয়ে আছে তারা সকলেই অশরীরী। তাদের চোখে ধিক ধিক করে জ্বলছে আগুন। আমি সবকিছু বুঝেও না বোঝার ভান করি আর বলি, আসলে বৃষ্টি পড়ছে তো, তাই আমাকে অনেকটা পথ যেতে হবে, এখানে কি একটু থাকতে পারি?
একদম একদম, আসুন, ভেতরে আসুন। আমার সামনে হরি বলে একজন এসে দাঁড়ায়। তোমরা হলে হয়তো বুঝতে পারতে না, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তার পুরো শরীরটা কোনো এক কারণে ঝলসে গেছে। চোখের মনির বদলে জ্বলছে আগুন। ওরা আমার শক্তির কথা আন্দাজ করতে পারে, তাই হয়তো আমার দিকে এগিয়ে আসতে থাকে খুব আস্তে আস্তে। আস্তে আস্তে তাদের সকল রূপটা ফুটে ওঠে। উফ, সে কি ভয়ঙ্কর চেহারা! শরীরের বেশিরভাগ অংশই যেন জ্বলে পুড়ে গেছে। ছাড়বো না, তোকে তো ছাড়বো না, তোকে তো কিছুতেই ছাড়বো না। তোকেও আজকে আমাদের সাথেই মরতে হবে, তোদেরকেও মারবো আমরা। ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে দুজন। আমি ভীষণ ভয় পেয়ে যাই। তখনও আমার তন্ত্র মন্ত্রের ব্যাপারে এতটা জ্ঞান হয়নি। ওরা দুজনে এগিয়ে এসে আমার গলাটা টিপে ধরে। আমাকে আমাকে ছেড়ে দাও। আমি ক্ষণিকের জন্য একটু ভয় পেয়ে যাই, কিন্তু সঙ্গে সঙ্গে আমার গুরুদেবের কথা মনে পড়ে গেছিল। তিনি বলেছিলেন বিপদে পড়লে সদাই তারা মায়ের নাম নিতে। সঙ্গে সঙ্গে আমি তারা মায়ের মন্ত্র জপ করতে থাকি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আমাকে রক্ষা করো মা, আমাকে রক্ষা করো। ওম তারে তুতারে তুরে স্বাহা, ওম তারে তুতারে তুরে স্বাহা। তার আমাকে আহ্বান জানাবার মন্ত্র ছিল। আমি বুঝতে পারছিলাম ওদের দুই প্রেতের বাহুবন্ধনী আমার গলাটা টিপে ধরেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। চোখ বন্ধ করে এক মনে তারা মায়ের মন্ত্র জপ করতে থাকলাম। আস্তে আস্তে সেই বাহুবন্ধন আলগা হয়ে গেল। আমি দৌড়ে বেরিয়ে এলাম ওই হোটেল থেকে। রাস্তায় দাঁড়িয়ে আছি, হঠাৎ জোরে একটা বাজ পড়ল। সেই হোটেলটার উপরে। ঠাকুরমশাই, তারপর কি হলো? তার মানে ঠাকুরমশাই, ওরা চাইছিল যে আপনি ওদের সাথেই মারা যান, তাই তো? একদম ঠিক কিশোরী। ওই প্রেতের দল কোনো মতে চাইছিল আমাকে মারতে, আর সেদিনও হয়তো ওইভাবেই নবীনকে মারতে চেয়েছিল। আমার মনে হয় নবীন ওই প্রেতের আসল রূপ দেখে ভয় পেয়ে গেছিল, তাই নিজে থেকেই হোটেলের বাইরে বেরিয়ে এসেছিল। হোটেলের ভেতরে থাকলেও মারাই যেত, ওই জন্যই তো সে অসুস্থ হয়ে পড়েছে। এরা তাকেও মারতে চেয়েছিল। তার পরের দিন আমি আবারও নন্দগোপাল বাবুর বাড়িতে চলে আসি। সেই দিন ছিল একাদশীর দিন, খুব ভালো একটা দিন। ঘরে বসেই ভাবছিলাম কিভাবে নবীনকে রক্ষা করা যায়। এমন সময় জানলার দিকে চোখ যেতে দেখি বাইরে দাঁড়িয়ে আছে হোটেলের সেই লোক আর হরির প্রেতাত্মা। এমন সময় হঠাৎ করেই নবীন ঘর থেকে এক বীভৎস চিৎকার করে বেরিয়ে আসে। আহ, কষ্ট,
খুব খুব কষ্ট। তার যন্ত্রণায় ছটফট করা দেখে ভয় পেয়ে যায় সকলে। আমি সঙ্গে সঙ্গে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল নিয়ে এসে সেই গঙ্গা জল নবীনকে খাওয়াতে বলি। আপনি এক কাজ করুন, তুলসী পাতা গঙ্গা জল নবীনকে খাওয়ান, আমি এক্ষুনি আসছি। আমি ঠাকুর ঘরের পূজার ফুল আর ঘট নিয়ে আসি। ঘটের গঙ্গা জল নবীনের চারিদিকে ছড়িয়ে দিই। নবীন কিছুটা হলেও যেন শান্ত হয়। আমি বাইরে যাচ্ছি, কোনো মতেই নবীনকে আপনারা ঘর থেকে বের হতে দেবেন না। ও কি, আপনাদের তো সাথে যেতেই হবে? আজ অব্দি এই হোটেলে যারা ঢুকেছে তারা মৃতদেহ হয়ে বেরিয়েছে। ওকে আমরা বাঁচতে দেব না, কোনো মতেই দেব না। শক্তি থাকলে নিয়ে যাও। তোকেও আমরা মারবো, তোকেও আমাদের সাথেই যেতে হবে। ওরা দুজনেই এগিয়ে আসে আমার দিকে। আমার হাতে ছিল দেবীর চরণের পুষ্প আর গঙ্গা জল। আমি সেই গঙ্গা জল আর ফুল ছিটিয়ে দিলাম তাদের গায়ে। সঙ্গে সঙ্গে পবিত্র জলের প্রবেশে তাদের দেহটা দাও দাও করে জ্বলে ওঠে। সে কি চিৎকার! চিৎকারে গোটা গ্রাম যেন কেঁপে কেঁপে ওঠে। ওইদিকে ততক্ষণে নবীনও ছটফট করতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ওদের সাথে যেতে হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে। আমি তখন নবীনের ঘরে যাই। নবীনের মাথায় দেবীর চরণের পুষ্প ছুঁয়ে দিই। আর সঙ্গে সঙ্গে আমি মন্ত্র জপ করতে থাকি। আস্তে আস্তে নবীন শান্ত হয়ে যায়। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, কি 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 হলো? আর কোনো ভয় নেই, সব কেটে গেছে। এবার শুধু আপনার ছেলের ভালো করে যত্ন নিন। হ্যাঁ ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন ঠাকুর মশাই। না না, এটা আমার কর্তব্য। মানুষকে সাহায্য করাই আমার কর্তব্য। ওই দিন আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। দুটো প্রেত যখন আমার গলা টিপে ধরেছিল, কিছু মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমি সেই মুহূর্তেই মারা যাব, কিন্তু কিন্তু পরবর্তী মুহূর্তেই আমি নিজেকে সামলে নিই এবং মন্ত্র জপ করা শুরু করি। শুভ শক্তির কাছে অশুভ শক্তি সর্বদাই পরাজয় স্বীকার করতে বাধ্য।